এত বড় বড় কথা বলছেন নিরাপত্তা নিয়ে, আপনি তো সাকিবের নিরাপত্তা দিতে পারেননি। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যে আইকনিক জায়গায় নিয়ে গেছে, একটি মাত্র লোক যদি আপনি ধরেন যে বাংলাদেশের ক্রিকেটকে ওয়ার্ল্ড ফেমাস করেছে, বাংলাদেশের ক্রিকেটের আর কাউকে না চিনুক, বিশ্ব অন্তত সাকিব আল হাসানকে চেনে। ওয়ার্ল্ডের যে আপনার অলরাউন্ডার র্যাঙ্কিং, সেখানে টানা কয়েক বছর ধরে তিনি 1 নম্বরে ছিলেন। আপনি তাকে দেশে ফিরতে দিলেন না নিরাপত্তা দিতে পারবেন না বলে। আর আপনার ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, আপনাকে একবারও বলেনি, হয়তো আপনি এই নিরাপত্তার অভাবে আপনি টুর্নামেন্ট বাতিল করে দিতে চাচ্ছেন। হিপোক্রেসি হয়ে গেল না? আপনি আপনার দেশের ছেলেকে নিরাপত্তা দিতে পারছেন না, আর আপনি আরেকটা দেশে নিরাপত্তা পাবেন না এরকম একটি শঙ্কা প্রকাশ করছেন, যার কোনো ভিত্তি নেই। এরপরে আপনি বলছেন ওই ম্যাচ অন্য জায়গায় ট্রান্সফার করতে, যেটা আইসিসি কখনো করবে না। আপনি জানেন যেটা আইসিসি করবে না, তারপরেও আপনি গো ধরে আছেন যে করতে হবে। এরপরে কি আপনারা আশা করেন যে ভারতের সাথে আপনার একটা সুসম্পর্ক থাকবে, ভারতের টিম আসবে এখানে, আইসিসি তাদের যে লটারি সিস্টেম করে বা তাদের যে শর্টিং করে যে আগামী 5 বছর কোন কোন দলের সঙ্গে কোন কোন দল খেলবে, সেখানে আপনার নামটা রাখবে? কোনোভাবেই রাখবে না। আপনি কুড়ুল মারছেন, আপনি বাংলাদেশের ক্রিকেটের পায়ে কুড়ুল মারলেন। এ তো কমন সেন্সের একটা ব্যাপার যে পাকিস্তানের সাথে 1 বছর হলো না যে রক্তক্ষয়ী যুদ্ধটা হলো ভারতের পেহেলগ্রাম হত্যাকাণ্ড নিয়ে, সেই পাকিস্তানও তো ভারতে খেলতে আসলো এশিয়া কাপে, এবং এই পাকিস্তানও এইবারও খেলতে আসছে তাদের সমস্ত দলবল নিয়ে। তাদের যদি সমস্যা না হয়, আমাদের সমস্যাটা হবে কেন? কিছুতেই খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, আইসিসি কে এ কথা জানিয়ে দেওয়ার পর কিছুদিন ধরে চিঠি, পাল্টা চিঠি, আলাপ আলোচনা সবই চলেছে, কিন্তু এখন সোমবার সংবাদ মাধ্যমগুলো নিশ্চিতভাবে জানাচ্ছে যে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে বুধবারের মধ্যে তাদের জানাতে হবে যে ভারতেই তারা ক্রিকেট খেলতে যেতে রাজি কিনা। আর ভারতে যদি বাংলাদেশ ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ খেলতে যেতে রাজি না হয়, তাহলে আইসিসি এখন বলছে যে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় খেলাবে তারা। বাংলাদেশ আপাতত অন্য কোনো দেশে গিয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতি যে তৈরি হলো, বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে সেটা বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য কতটা ভালো হবে, ক্রিকেটে কূটনীতি আছে, রাজনীতি আছে, সেসব দিক থেকে বাংলাদেশ এসব মানে এই ধাক্কা সামাল দিতে পারবে কিনা, এসব প্রসঙ্গে আলাপ করতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ক্রীড়া লেখক, ক্রীড়া বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল হক। মঞ্জুরুল হক, আপনাকে স্বাগত জানাই। মঞ্জুরুল হক, মানে বাংলাদেশ এখন এই যে যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই দেয়, মানে এতবার বলেছে বাংলাদেশ, সম্ভবত সে সিদ্ধান্তে অটলই থাকবে যে ভারতে খেলতে যাবে না। বুধবারের মধ্যে এই খবর জানিয়ে দিলে এখন আইসিসি বলছে যে বিশ্বকাপে খেলতে সুযোগ না পাওয়া সর্বোচ্চ র্যাঙ্কধারী এখন যে দল স্কটল্যান্ড, তাকে তারা খেলাবে বাংলাদেশের জায়গায়। মানে এটা এরকম কি আগে কখনো হয়েছে কোনো টুর্নামেন্টে? আইসিসি বাংলাদেশের উদ্বেগগুলোকে গুরুত্ব দিল না কেন? এসব বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এর আগে আইসিসির সাথে বাংলাদেশের এই ধরনের কোনো সংঘাত বা কথা চালাচালি, চিঠি চালাচালি, এই বিষয়গুলো আসেনি। বাংলাদেশের সঙ্গে আসেনি, অন্য দেশের সঙ্গে এসেছে। আমরা মনে করতে পারি 1996 সালের বিশ্বকাপে শ্রীলঙ্কায় তখন আনরেস্ট চলছিল তামিল টাইগারদের। সেই সময় অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো টিম শ্রীলঙ্কায় খেলতে যাবে না। তো সেই সময়কার নিয়ম ছিল, বাই লস ছিল, যে যারা খেলতে যাবে না ওদের পয়েন্ট কাটা যাবে। তো শ্রীলঙ্কা ওই দুটো করে 4টে পয়েন্ট পেয়ে তারা সেমিফাইনালে ওঠার পথটা সুগম করলো শ্রীলঙ্কা, এবং ফরচুনেটলি শ্রীলঙ্কা ওই টুর্নামেন্ট জিতে নিল। তো মনে করা হয় যে ওই জেতার পেছনে এই যে দুটো দলের না যাওয়া, এটা একটা ফ্যাক্টর ছিল। 4টে পয়েন্ট একেবারে মুফতে পেয়ে যাওয়া। এই ঘটনার পরে 96 সাল থেকে 2025 সাল পর্যন্ত আইসিসি কোনো ওয়ার্ল্ড কাপে, সে টি-20 হোক বা ওয়ানডে হোক, কোথাও এরকম ঘটনা ঘটেনি আজকে যেটা বাংলাদেশের সাথে ঘটছে। এটি একেবারেই মানে অভূতপূর্ব ঘটনা। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ঘটনাটাকে আমরা টেনে নিয়ে এসেছি আমাদের ঘাড়ের উপরে। একটা ফ্র্যাঞ্চাইজি লিগের, ঘরোয়া একটা লিগের একটা ছেলেকে নেওয়া না নেওয়া বা নিয়ে তাকে বাদ দেওয়া, এই ইস্যুটা একান্তই একটা ঘরোয়া লিগের বিষয়। এটাকে একটা জাতীয় ক্রিকেট দল, একটা দেশের ক্রিকেট দল তার নিজের গায়ে মেখে তার বাকি দলের যে ট্যুর প্রোগ্রামটা এবং আইসিসির সঙ্গে যে কোড অফ কন্ডাক্ট গুলো রয়েছে, সেই জায়গাটায় এসে আঘাত করাটা, এটা আমাদের এমেচারিত্বের অভাব, ভীষণভাবে এমেচারিত্বের অভাব। এটা আমাদের উচিতই ছিল না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের, যে এই ব্যক্তিগত টি টুর্নামেন্টকে
একটি প্রাইভেট টুর্নামেন্টকে বাদ দেওয়া এবং নেওয়া এবং আবার নিয়ে বাদ দেওয়া, এইটা নিয়ে নিজেদের গায়ে এই লড়াইটা টেনে নেওয়া। কিন্তু এখন একটা যেটা হচ্ছে, নিরাপত্তার শঙ্কা তো ছিল, কারণ মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড, মানে কলকাতা নাইট রাইডার্স সরাসরি বলেছে যে এটা এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত না, সেটা সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে। তো মুস্তাফিজকে যদি খেলানো না যায় কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে ভারতের মাঠে, তাহলে মুস্তাফিজ সহ পুরো বাংলাদেশ জাতীয় দল কি করে খেলবে? সেই যুক্তিটাই তো বাংলাদেশ দিচ্ছিল। বাংলাদেশের এই যুক্তিটা কতখানি যৌক্তিক সেটা হলো কথা। আমি যদি আপনাকে একটু হিস্ট্রি বলি, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চেয়েও কিন্তু খারাপ অবস্থায়, এটা অনেক দিন ধরে, আজকে না। আইপিএল সৃষ্টি হওয়ার পরে প্রথম আইপিএল এ এবং দ্বিতীয় আইপিএল এ পাকিস্তানের ক্রিকেটাররাও কিন্তু খেলতেন ভারতে। 2008 সালে বোম্বেতে যে ম্যাসাকারটা হলো, জঙ্গিদের হামলা হলো, এই জঙ্গি হামলার পরে আইপিএল কর্তৃপক্ষ পাকিস্তানি সকল ক্রিকেটারদেরকে ব্যান করলো। এরপরে পাকিস্তান খেলতে আসেনি এবং ভারত পাকিস্তানে টোটালি নিষিদ্ধ করলো, গেল না এবং যায় এখন পর্যন্ত যায়নি আর। এর ফলে যেটা হলো যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে এই যে একটা মানে দা কুমড়া সম্পর্ক, এরপরেও কি পাকিস্তান ভারতে এসে খেলছে না? সর্বশেষ খেলে গেল হচ্ছে এশিয়া কাপ গত বছর 25 সালে। এশিয়া কাপটা খেলে গেল পাকিস্তানে, পাকিস্তান ভারতে এসে তারা ফাইনালে উঠলো, ভারতের সঙ্গে হেরে গেল। কিন্তু একবারও কি ভারতের কোনো মাঠে পাকিস্তানি কোনো ক্রিকেটার বলেছেন যে আমাদের নিরাপত্তার সমস্যা হচ্ছে হোটেলে কিংবা ক্রিকেটে কিংবা যাওয়া আসার পথে? একবারও আমরা কিন্তু কোনো মিডিয়াতে, ইভেন পাকিস্তানি মিডিয়াতেও এটা দেখিনি। তাহলে কেন আমাদেরকে এই ইয়ের শঙ্কায় পড়তে হবে যে আমাদের নিরাপত্তার শঙ্কায় পড়তে হবে? এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট যে আইসিসি, এই সরি ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, তারা সিদ্ধান্ত নিতে ভুল করেছে। তারা যদি মুস্তাফিজকে নেওয়ার কারণে শাহরুখ খানকে ধমক দিয়ে এটাকে বাদ দেওয়ায়, তাদের প্রথমেই উচিত ছিল মুস্তাফিজ সহ বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিলামে কোয়ালিফাই না করা, যে বাংলাদেশের সঙ্গে ভারতের এখন সম্পর্ক ভালো না, এই মুহূর্তে আমরা বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এখানে বিট করতে দেব না। ফাইন, এটা কেউ কিন্তু মাইন্ড করতো না। কিন্তু আপনি বিট করতে দিলেন, আপনি তার নিলামে তার 2 কোটি দাম 1.5 কোটি টাকা ছিল এর আগের বার, সেখান থেকে বাড়তে 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 9 কোটি পর্যন্ত উঠলো। তাকে আপনি বিক্রি হতে দিলেন, একজনের সঙ্গে কন্ট্রাক্ট সাইন হলো। এরপরে আপনি বলছেন যে শাহরুখ খান এটা ভুল করেছে, শাহরুখ খানকে এটা বাদ দিতে হবে। এবং শাহরুখ খানকে যদি না বাদ দেয়, তাহলে তার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন উগ্রবাদী যে দলগুলো আছে ভারতের, তারা দাবি করেছিল এটা সরকারের কাছে করলো শাহরুখ খানকে। হ্যাঁ, এখন সরকার কিন্তু প্রত্যক্ষভাবে এটা বিসিবি কে বলেছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছে, এরকম কোনো প্রমাণ নেই, সরকার বলেনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা বলছে সেটা হলো যে তারা ধারণা করছে যে যদি মুস্তাফিজকে বাদ না দেওয়া হয়, সেক্ষেত্রে ইয়েকে আপনার কলকাতা নাইট রাইডার্সকে পাবলিক আরো বেশি হ্যারাস করবে এবং আসলে ক্রিকেট মাঠে একটা অরাজকতার সৃষ্টি হতে পারে। এই ভয়ে তারা মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শাহরুখ খানকে জানালো। শাহরুখ খান বাদ দিয়ে দিল, তার ক্যারিয়ারটা আগে বড়, তার একটা ক্রিকেট ম্যাচ বড় না। এখন বাংলাদেশের উচিত ছিল এটাকে জাস্ট একটা নিন্দা জ্ঞাপন করে ছেড়ে দেওয়া, যে আমরা এটা প্রতিবাদ জানালাম, এটা ঠিক করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, দ্যাটস এনাফ। আমরা ভবিষ্যতে আইপিএল এ আমাদের ক্রিকেটারদেরকে পাঠাবো কি পাঠাবো না সেটা আমরা পরে বিবেচনা করব, মিটে যেত ঝামেলা। এর সঙ্গে বাংলাদেশ টুর্নামেন্টে যাবে না, বিশ্বকাপ খেলতে যাবে না, এই বিষয়টি জুড়ে দেওয়া, এইটি হচ্ছে নোংরা রাজনীতি হয়ে গেছে আমাদের পক্ষ থেকে, এবং যার কুফল এখন পড়ছে আমাদের টোটাল ক্রিকেট উপরে, এবং সেটা খুব বাজেভাবে পড়ছে। কি ধরনের কুফল হবে? মানে স্কটল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিয়ে খেলে ফেলবে, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের উপর এর কি প্রভাব পড়বে বলে মনে হয়? খুব খুব মারাত্মক প্রভাব পড়বে, যেটা আমরা এখন বুঝতে পারছি না। আমি যদি এক নাম্বার 1 করে বলি, নাম্বার 1 প্রভাব পড়বে যে একটি দেশ আর একটি দেশে, ভারতের মতো ক্রিকেট পরাশক্তি বলা হয় তো ভারতকে, কোনো সন্দেহ নেই যে ভারত ক্রিকেট পরাশক্তি, কারণ সারা বিশ্বের ক্রিকেটের যে রেভিনিউ আসে, সেই রেভিনিউ এর 70% রেভিনিউ আসে ভারত থেকে। যেমন ধরুন যে আইপিএল এ 48,390 কোটি টাকা সত্য 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত সোল্ড। এই 48,390 কোটি টাকার মাত্র 1,110 কোটি টাকা বাংলাদেশের মিডিয়া থেকে যায়, অর্থাৎ 48 ভাগের 1 ভাগ। এখন যদি বাংলাদেশের মিডিয়া বলে আমরা আইপিএল প্রচার করব না, তাহলে ওদের কতটুকু ক্ষতি হবে? কিচ্ছু না, কোনো ক্ষতি নেই। 48 ভাগের 1 ভাগ আয় কমে যাবে আইপিএল এর মিডিয়া সত্ত্ব থেকে, সেই ক্ষতিটা তাদের কোনো ক্ষতি না। আমাদের কি ক্ষতি হবে? আমাদের যেটা ক্ষতি হবে যে ভবিষ্যতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া,
সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এরকম যে বড় বড় কুলীন দলগুলো আছে যারা নিরাপত্তা ইস্যুটাকে অনেক বড় করে দেখে, বিশেষ করে অস্ট্রেলিয়া কোনো মাঠে ক্রিকেট ম্যাচ শুরু হওয়ার আগে 2 মাস আগে সেই মাঠ রেকি করে। তাদের ক্রিকেটাররা কোথায় থাকবে, হোটেলের কি অবস্থা, মাঠের কি অবস্থা, যাতায়াতের কি অবস্থা, প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট তারা রেকি করে, দেন তারা সেখানে টুর্নামেন্টে টিম পাঠায়। এই ধরনের কোনো টিম বাংলাদেশে আসবে না। একমাত্র বাংলাদেশে আসতে পারে জিম্বাবুয়ে ঘরানার কোনো টিম, যারা একেবারে র্যাঙ্কিং এর তলানিতে। জিম্বাবুয়ে বাংলাদেশের ম্যাচ হলে আপনি কি মনে করেন যে ঢাকা স্টেডিয়াম সমস্ত টিকিট বিক্রি হবে? হবে না। বাংলাদেশকে তখন ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ার বলয়ে যে টিমগুলো আছে তারা কেউ কিন্তু খেলতে ডাকবে না। ইভেন শ্রীলঙ্কা এরাও খেলতে ডাকবে না। একমাত্র ডাকতে পারে পাকিস্তান আর ডাকতে পারে জিম্বাবুয়ে। তাহলে যদি আপনি সারা বিশ্বর কাছ থেকে টিকিট থেকে আপনি বঞ্চিত হয়ে যান, শুধুমাত্র জিম্বাবুয়ে যেখানে টুর্নামেন্ট হয় বলে গ্যালারিতে 100 লোকও হয় না, সেই জায়গাটায় আপনি ম্যাচ খেলতে পারেন, সেই ম্যাচ আপনার স্পন্সর কে দেবে? বাংলাদেশের কোনো স্পন্সর ওই 100 দর্শকের জন্য রেসপন্স করবে না। পাকিস্তানও একই অবস্থা। তার মানে আপনি একটি ক্রিকেট পরাশক্তির বিরুদ্ধে লেগে আপনার ক্রিকেটের যে উদীয়মান অবস্থা, গ্রোথিং অবস্থা, সেটাকে আপনি স্টপ করে দিলেন, ভেঙে দিলেন। এইটাকে আপনার এই যে কোমর ভাঙা অবস্থা হবে বাংলাদেশের ক্রিকেটের, এটাকে তুলে দাঁড়াতে অনেক বেগ পেতে হবে। আপনি বলয়ের কথা বললেন, ক্রিকেটে এই যে বলয় খুব গুরুত্বপূর্ণ এবং ভারত মানে পরাশক্তি হিসেবেই ভারত তার বলয়টা অনেক প্রসারিত এবং কুলীন দেশগুলো ভারতকে অত্যন্ত গুরুত্ব দেয়, এই বিষয়গুলো বলেছেন। পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে, এটা কিন্তু গত কিছুদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছিল। পাকিস্তান যেহেতু প্রস্তাব দিয়েছিল নিজে থেকেই যে পাকিস্তান রাজি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে বিশ্বকাপের। আপনি দেখেছেন কিনা, প্রথম আলো রীতিমতো লিখছিল যে পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বলে যে তারাও খেলবে না ভারতের মাটিতে, তাহলে ভারত একটা বিপদে পড়বে এবং তখন আইসিসি বাংলাদেশের খেলা সরিয়ে নিতে রাজি হবে। মানে এগুলো কি খুবই ছেলে মানুষই প্রত্যাশা? মানে পাকিস্তান তো কখনো বলে নাই যে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা খেলা সরিয়ে নেবে। মানে শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে আমি এমন প্রস্তাবের কথাও দেখছিলাম। এটা খুব দুঃখজনক। এটা ভাবতে কষ্ট হয় যে এইরকম একটি সংবাদপত্র, বাংলাদেশের প্রধানতম সংবাদপত্রটি, তারা এই ধরনের ফেক নিউজ বা এই ধরনের শিরোনাম করে, যে শিরোনামের কোনো ভিত্তি নেই। মানে তারা বলছিল যে এটা একটা আমাদের একটা কৌশল হতে পারে, এভাবে আমরা ভারতকে হারিয়ে দিতে পারি যদি পাকিস্তানকে আমরা পাশে নিয়ে আসতে পারি। পাকিস্তান কখনো বলেনি যে বাংলাদেশ যদি টুর্নামেন্টে না দল পাঠায় আমরাও পাঠাবো না, আমরা বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশকে হেল্প করার জন্য আমরাও দল পাঠাবো না। এই কথাটি পাকিস্তানের কেউ বলেনি। পাকিস্তান কি বলেছে? বাংলাদেশের প্রতি আমরা সমব্যথী। বাংলাদেশের সঙ্গে আইসিসি এবং বিসিসিআই এর যে টাগ অফ ওয়ার চলছে, সেইটাতে আমরা বাংলাদেশের সমব্যথী, তাদের পাশে থাকব, তাদের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। এটাতে এটা মনে করা হয় না যে বাংলাদেশ না গেলে তারাও ভাইয়ের প্রতি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলে তারাও ওয়াক ওভার দিয়ে দেবে, আইসিসিতে টুর্নামেন্ট পাঠাবে, টুর্নামেন্টে দল পাঠাবে না, প্রশ্নই আসে না। আপনি দেখুন আরেকটি শিরোনাম গত পরশুদিন হয়েছে, বাংলাদেশ চেষ্টা করেছিল যে বি গ্রুপে যে আয়ারল্যান্ড টিমটি আছে, আয়ারল্যান্ড টিমের সবগুলো খেলাই শ্রীলঙ্কায় করেছে। এবং আয়ারল্যান্ডকে যদি অনুরোধ করা হয় যে তোমরা শ্রীলঙ্কার বদলে ভারতে এসে খেলো, আমরা শ্রীলঙ্কায় যেয়ে খেলি, তাহলে যদি সমাধান হবে একটা, আয়ারল্যান্ড চলে আসলো ভারতে খেলতে, শ্রীলঙ্কাও চলে আসবে আয়ারল্যান্ডের সঙ্গে, অন্যান্য টিম তো আসবেই, আর বাংলাদেশ চলে যাবে শ্রীলঙ্কায়। আয়ারল্যান্ড সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। এখন বাংলাদেশের পত্রিকায় শিরোনাম হচ্ছে যে আয়ারল্যান্ড ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। আপনি বুঝুন ব্যাপারটা, এটা কি মিন করে? এটা মিন করে যে বাংলাদেশ অস্বীকৃতি জানিয়ে কোনো পাপ করেনি, বরং বাংলাদেশের দেখা দেখি আরো একটি টিম নিরাপত্তার অজুহাতে বা ওখানে ভারতকে চোখ দেখানোর মতো একটা বিষয় তৈরি করে আয়ারল্যান্ডের মতো একটা টিমও ভারতে যাওয়ার অস্বীকৃতি জানিয়েছে। এটা মিন করে। এটা খুব বাজে একটা রেফারেন্স, খুবই বাজে একটা রেফারেন্স। বিষয়টা হলো প্রথম আলোতেই দেখছিলাম যে আমাদের বিসিবির আমিনুল ইসলাম বুলবুল, তিনি নাকি তার আইরিশ ক্লাবে কাজ করার অভিজ্ঞতার কারণে তিনি তার সঙ্গে মানে আইরিশদের খুব ভালো সম্পর্ক, সেই জন্য বিসিবি সভাপতি আয়ারল্যান্ডকে রাজি করানোর চেষ্টা করছেন যাতে তারা গ্রুপ বদলে ফেলে। মানে আমরা কি আসলে এই যে পাকিস্তান আমাদের হয়ে খেলা, আমরা যাব না কাজে পাকিস্তানও যাবে না, আয়ারল্যান্ডের সঙ্গে বিসিবি সভাপতির খুব ভালো সম্পর্ক কারণ তিনি আইসিসিতে কাজ করেছেন এক সময়, কাজেই আইরিশরা গ্রুপ বদলে ফেলবে। আমরা বিষয়গুলোকে
খুব মানে আপনি যেটা বলছিলেন মানে অ্যামেচারিশ ভাবে পেশাদারিত্বের জায়গা থেকে সরে গিয়ে দেখেছি কিনা। আর আসলে তো বিভিন্ন মিত্র দেশের সঙ্গে একটা শলা পরামর্শ করে প্রতিক্রিয়া দেখালে বোধহয় ভালো হতো। মানে হঠাৎ করে ক্রীড়া উপদেষ্টা যেদিন মুস্তাফিজ বাদ পড়লেন সেদিনই ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিলেন কিছুতেই বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, গোলামির দিন শেষ। এই রাজনীতিটা করতে গিয়ে একরকম বাংলাদেশের ক্রিকেটের মানে দফা রফা হলো কিনা? নিশ্চিতভাবে। আগে আমি ওইটুকু একটু বলে নিই যে পাকিস্তান যে কথাগুলো বলে বা আমাদের বিসিবি প্রধান যে বুলবুল সাহেব যে কথাগুলো বলছেন, এগুলো হচ্ছে আসলে ক্লাব পর্যায়ের কথা। ক্লাব পর্যায়ে আমরা এইসব জিনিসগুলো দেখি যে ক্লাবের যে টুর্নামেন্ট গুলো হয় সেই টুর্নামেন্টে এরকম ঘটনাগুলো ঘটে। আম্পায়ার নিজস্ব থাকে, আম্পায়ারকে ধমক খায়, আম্পায়ার ধমকের চোটে মানে খুব দামি প্লেয়ার যদি আপিল করে তাহলে কম দামি প্লেয়ারকে আউট দিয়ে দেয়, এলবি আউট দিয়ে দেয়। এগুলো ক্লাব ক্রিকেটে ঘটে। তো সেই ক্লাব ক্রিকেটের যে কালচার, সেই কালচারটা যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাপ্লাই করতে যান, এটা তো হবে না। সেখানে ওইরকম মানে বড় বড় 10টা বুলবুলের সমান বড় বড় মেধাওয়ালা লোকরা বসে আছে। তো সেই জন্য আপনি কার সাথে কোথায় খেলেছেন, কোন জায়গায় আপনি 10 বার বেড়াতে গিয়েছেন, এটার সাথে এই যে কূটনীতি, ক্রিকেটের যে কূটনীতি, এটা কখনোই মিলবে না। এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এটা কমপ্লিটলি পেশাদারিত্বের একটা ব্যাপার। তো সেই পেশাদারিত্বের জায়গা থেকে আপনাকে ভাবতে হবে। আপনি এখানে আত্মীয়তার জায়গা দিয়ে কোনো সুযোগ নেই আত্মীয়তা দিয়ে ভাবার। আত্মীয়তা দিয়ে, ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, ভাষাগত দিয়ে, নেইবার দিয়ে ভাবার কোনো সুযোগ নেই। এখানে পরিষ্কার পেশাদারিত্ব দিয়ে ভাবতে হবে যে আপনি একটা পেশাদার টিমের যে গভর্নিং বডি, সেই গভর্নিং বডির প্রধান। আপনি কথা বলছেন একটি আন্তর্জাতিক সংস্থার সাথে যারা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। এখানে আপনার এই আত্মীয় স্বজন বা এই সম্পর্ক এগুলা ফ্যাক্টর করে না, একেবারেই ফ্যাক্টর করে না। এটা গেলে একটা দিক। আরেকটা দিক হচ্ছে নোংরা পলিটিক্স। পৃথিবীর সব জায়গায় পলিটিক্স আছে, ক্রিকেটেও আছে, ফুটবলেও আছে। কিন্তু কথা হলো আপনার পলিটিক্সটা আপনাকে ডোবাচ্ছে না ভাসাচ্ছে। আপনাকে যখন ডোবাচ্ছে তখন আপনি সেই নোংরা পলিটিক্সটা কেন করবেন? আমি ভারতে যাব না, এই কথাটি আপনি কি স্ট্যান্ড করতে পারবেন? পারবেন না। তো আপনি তো পরের দিনই 5,000 টন চাল নিয়ে আসলেন। আপনি এই কথা বলার পরের দিনই 5,000 টন চাল ভারত থেকে আসলো। এবং আমরা ডাটাতে দেখছি যে 2024 সালের 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভারতের সঙ্গে যে আমাদের ট্রানজিকশন এক্সপোর্ট ইম্পোর্ট, সেটা আওয়ামী সরকারের আমলের থেকে কয়েক মিলিয়ন ডলারের বেশি। তার মানেটা কি? আপনি ভারতের সঙ্গে বাণিজ্য করবেন, সবকিছু করবেন, আবার কথা বলার সময় পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার সময় আপনি বলবেন, জনগণকে ক্ষুব্ধ করার জন্য বলবেন আমরা ভারতে যাব না, চোখে চোখ রেঙে কথা বলার দিন এসছে, মাথা নত করার দিন শেষ। এই চটকদারি বক্তব্য দিয়ে রাজনীতির মাঠ গরম করা গেলেও এই ধরনের পেশাদারিত্বের ঘটনায় আসলে ধরা খেতে হবে, নো ডাউট। বাংলাদেশের ক্রিকেটারদের তো একটা ক্যারিয়ারেও মানে একটা ক্ষতি, এবং তাদের মানে ক্রিকেটাররা তো আয় রোজগার করেন ক্রিকেট খেলেই, সে আয় রোজগারেও ক্ষতি। সে কথা বলতে গিয়ে আবার বিসিবির এক পরিচালক এমন কথা বললেন যে তাতে আবার ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্কটা ভীষণ খারাপ হয়ে গেল। মানে প্রত্যেকে কথা বলছেন, প্রত্যেকে রাজনৈতিক কথা বলছেন, এবং মানে তামিম ইকবালও এর মধ্যে ভারতের দালাল হয়ে গেলেন। তো এই পরিস্থিতিতে আসলে টেম্পারেচারটা কমিয়ে এনে মানে ক্রিকেটকে রক্ষা করা, ক্রিকেটকে একরকমের আবারও একটা পেশাদারিত্বের জায়গায় আনা, বোর্ডকে একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া, বোর্ডের তো কিছু নিজস্ব স্বাধীনতা থাকবার কথা ছিল, সেই জায়গাটায় ফিরিয়ে আনা না গেলে তো বোধহয় খেলোয়াড়দের ক্ষতিটা হবে সবচেয়ে বেশি। নিশ্চিতভাবে। আমাদের গ্রামে একটা কথা বলে যে জাইলার কামনা কুষ্টা কাটা, কুষ্টা মানে পাট বলে, পাট। তো জেলে সারাদিন কিন্তু পানির উপরেই থাকে, নৌকায় থাকে, পানির ভেতরেই থাকে, কোমর পানিতে হোক বা হাঁটু পানিতে হোক, জেলে পানির মধ্যে থাকে। এটাতে এটা মেন করে না যে জেলে যে পাট কাটতে পারবে, ওর কাজ মাছ ধরা। আমাদের এখানে যেটা হয়েছে যে পেশাদারিত্বের অভাব সব জায়গায়। তো তো এই যে ক্রিকেট বোর্ডে যে লোকগুলো, যে ভদ্রলোকটি এটি বললেন, এই ভদ্রলোকটি আসলে ক্রিকেট সম্পর্কে ধারণা কম, জানেনই না কিছু। তিনি যদি জানতেন তাহলে বুঝতে পারতেন যে আমাদের ক্রিকেট এর আগে, তিনি আসার আগে এমন কোনো ভালো অবস্থায় ছিল না যে বড় বড় মেডেল এনেছে, বড় বড় ট্রফি এনেছে। শুধু সেটা না, ক্রিকেট শুধু বাদ দিই, আমাদের ফুটবল, আমাদের হকি, আমাদের কাবাডি, আমাদের অ্যাথলেটিক্স কে এনেছে? কেউ তো আনেনি। তাহলে আপনি ওই সবকে বাদ দিয়ে ক্রিকেটাররা আনেনি কেন এটা বলে আপনি তাদেরকে অবমূল্যায়ন করতে পারেন না। তারা তারা ফলাফল খারাপ করেছে, এটা সবসময় আমরা জানি, কিন্তু এর মানে তো এটা না যে আপনি ক্রিকেট বাদ দিতে পারবেন। বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় তো ক্রিকেট। আমরা ফলাফল খারাপ করছি, আমরা স্কটল্যান্ডের মতো টিমের সাথেও মাঝে মাঝে হারি, ভারতের সাথে হারি।
তাদেরকে যদি আপনি খেলতে না অনুমতি দেন কোনো দেশে গিয়ে বা তাদেরকে খেলা থেকে বঞ্চিত করেন, তাহলে তাদের রোজগার যে কমে যাচ্ছে সেই অর্থ তো তাদের পুষিয়ে দেওয়ার কথা আপনাকে ভাবতেই হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি অর্থটা আইসিসি থেকে কেন পান? এই যে বোর্ড, বাংলাদেশের বোর্ড এখন বিশ্বের ধনীদের তালিকার ভেতরে 3 নম্বরে আছে। অনেক টাকা কিন্তু বোর্ডের। এই টাকাটা কোত্থেকে আসে? আইসিসি থেকে আসে। কেন আসে? আপনার টিম সেখানে ক্রিকেট খেলে বলে। আপনার টিম বাংলাদেশ বিশ্বের যে 10টি টেস্ট দল তাদের ভেতরে আছে। কখনো 8-এ থাকে, কখনো 9-এ থাকে, কখনো 7 পর্যন্ত ওঠে। তো এইরকম একটা পারফরমেন্স দেয় বলেই তো আইসিসি আপনাকে টাকা দেয়। আপনার মাঠে বিশাল একটা ক্রাউড তৈরি হয়। এটা একটা প্লাস পয়েন্ট বাংলাদেশের, যে বাংলাদেশের মাঠে খেলা হলেই একটা বিশাল ক্রাউড তৈরি হয়, সেখানে সত্য বিক্রি হয়, সেখানে অ্যাডভার্টাইজ পাওয়া যায়, সেখানে চ্যানেলগুলো এসে লাইন দেয়। তো সেই জায়গাটায় এসে আপনি যদি এখন বলে বসেন আপনারা কিচ্ছু করতে পারেন নাই, আপনারা এত বড় বড় কথা বলবেন না, তাহলে তো ওর বিরুদ্ধে ক্রিকেটাররা আসবে। এখন ক্রিকেটাররা যখন এসেছে তখন বলা হলো যে এরা যদি আজকে ধর্মঘট করে ক্রিকেট না খেলে, ম্যাচ না খেলে, আমরা পরের দিন অমুক অমুক জায়গা থেকে টিম নিয়ে আসবো। ব্যাপারটা তো এরকম না যে আপনি 11 জন ছেলে এনে বসাই দিলেই তারা এসে ক্রিকেট খেলতে পারবে। এটা তো পেশাদারিত্ব একটা জিনিস। এটা তো শুধুমাত্র মাথা গোনা না, যে মাথা গুনে আমি 14 জন 15 জনকে নিয়ে আসলাম, এর ওদের রিপ্লেস করে দিলাম, হবে না তো। আর তামিমের কথা যদি বলি, এখন যে কোনো ক্রিকেটার, আপনি এত বড় বড় কথা বলছেন নিরাপত্তা নিয়ে, আপনি তো সাকিবের নিরাপত্তা দিতে পারেননি। আপনি বাংলাদেশের ক্রিকেটকে যে আইকনিক জায়গায় নিয়ে গেছে, একটি মাত্র লোক যদি আপনি ধরেন যে বাংলাদেশের ক্রিকেটকে ওয়ার্ল্ড ফেমাস করেছে, বাংলাদেশের ক্রিকেটের আর কাউকে না চিনুক, বিশ্ব অন্তত সাকিব আল হাসানকে চেনে। ওয়ার্ল্ডের যে আপনার অলরাউন্ডার র্যাঙ্কিং, সেখানে টানা কয়েক বছর ধরে তিনি 1 নম্বরে ছিলেন। আপনি তাকে দেশে ফিরতে দিলেন না, নিরাপত্তা দিতে পারবেন না বলে। আর আপনার ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, আপনাকে একবারও বলেনি, অর্থাৎ আপনি এই নিরাপত্তার অভাবে আপনি টুর্নামেন্ট বাতিল করে দিতে চাচ্ছেন। হিপোক্রেসি হয়ে গেল না? আপনি আপনার দেশের ছেলেকে নিরাপত্তা দিতে পারছেন না, আর আপনি আরেকটা দেশে নিরাপত্তা পাবেন না এরকম একটি শঙ্কা প্রকাশ করছেন, যার কোনো ভিত্তি নেই। এরপরে আপনি বলছেন ওই ম্যাচ অন্য জায়গায় ট্রান্সফার করতে, যেটা আইসিসি কখনো করবে না। আপনি জানেন যেটা আইসিসি করবে না, তারপরেও আপনি গো ধরে আছেন যে করতে হবে। এরপরে কি আপনারা আশা করেন যে ভারতের সাথে আপনার একটা সুসম্পর্ক থাকবে, ভারতের টিম আসবে এখানে, আইসিসি তাদের যে লটারি সিস্টেম করে বা তাদের যে শর্টিং করে যে আগামী 5 বছর কোন কোন দলের সঙ্গে কোন কোন দল খেলবে, সেখানে আপনার নামটা রাখবে? কোনোভাবেই রাখবে না। আপনি কুড়ুল মারছেন, আপনি বাংলাদেশের ক্রিকেটের পায়ে কুড়ুল মারলেন, এবং শেষ কফিনের পেরেকটা সম্ভবত আগামী পরশুদিন ঠোকা হতে যাচ্ছে, 21 তারিখ। আপনি নিশ্চিত যে বাংলাদেশ কিছুতেই এই ছাড়বে না, কিছুতেই রাজি হবে না, আইসিসির সকল নিশ্চয়তা পাওয়া সত্ত্বেও যে নিরাপত্তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে খেলতে পারবে? আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে বাংলাদেশ শেষ মুহূর্তে রণে ভঙ্গ দেবে, শেষ মুহূর্তে আইসিসির প্রস্তাব মেনে নিয়ে ভারতে খেলতে যাবে। সেটা তো খুব বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়, যে কারণ আইসিসির মতো আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা যদি একটি বিশ্ব ইভেন্টে আমার নিরাপত্তার দায়িত্ব নেয়, তাহলে তো তাতে আমাকে আস্থা রাখতে হবে। এ তো কমন সেন্সের একটা ব্যাপার, যে পাকিস্তানের সাথে 1 বছর হলো না যে রক্তক্ষয়ী যুদ্ধটা হলো ভারতের পেহেলগ্রাম হত্যাকাণ্ড নিয়ে, সেই পাকিস্তানও তো ভারতে খেলতে আসলো এশিয়া কাপে, এবং এই পাকিস্তানও এইবারও খেলতে আসছে তাদের সমস্ত দলবল নিয়ে। তাদের যদি সমস্যা না হয়, আমাদের সমস্যাটা হবে কেন? আমরা কি এত শত্রু হয়ে গেলাম ভারতের? কখনোই তো মনে হয়নি। তো এই জায়গাটায় আমার যেটা মনে হয় যে এখন পর্যন্ত গো ধরে আছে, শেষ মুহূর্তে যে তাদের শুভবুদ্ধির উদয় হোক বা কোইন্সিডেন্স হোক বা যে কারণেই হোক, তারা হয়তো আইসিসি প্রস্তাবটা মেনে নেবেন, এটা আমার ধারণা। আর যদি না মেনে নেন, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হবে না। অসংখ্য ধন্যবাদ মঞ্জুরুল হক। মানে ক্রিকেট হোক, মাঠে মানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে পারুক বিশ্বকাপ, সেই শুভকামনা এবং প্রার্থনা সব সময় থাকলো, এবং ক্রিকেটাররা আসলে মানসিক স্থিতি নিয়ে সেই বিশ্বকাপ খেলতে যেতে পারবেন সেই প্রত্যাশাও রইল। অনেক ধন্যবাদ।